কম্পাউন্ডে আরও একটা অ্যালাইলিক কার্বন রয়েছে, তাতে ব্রাঞ্চিং আছে। তাহলে যদি রেজোনেন্স করে যায়, রেজোনেন্সের ঘটনাটা কি করে প্রমাণ হলো? ওইভাবে যে ওই রকম যৌগ নিয়ে কাজ করে দেখা গেছে তাতে ডিফারেন্ট জায়গায় ব্রোমিন প্রতিস্থাপিত হচ্ছে। তো যদি রেজোনেন্স না হতো তাহলে পার্টিকুলার একটাই অ্যালাইলিক কার্বনের র্যাডিক্যাল হতো আর সেখানেই ব্রোমিনটা লাগতো। কিন্তু যেহেতু রেজোনেন্স করে যাচ্ছে, রেজোনেন্স করে গেলে র্যাডিক্যাল বিভিন্ন কার্বনের ওপর আসতে পারে, সেই হিসাবে ব্রোমিনও বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছে, তাই প্রোডাক্টও ডিফারেন্ট টাইপসের পাওয়া যাচ্ছে। সেরকমই একটা উদাহরণ আমি দেখাচ্ছি। মেকানিজম আশা করি বুঝতে পেরেছো। প্রচুর প্রসেস রয়েছে, আমি মানে প্রচুর এক্সাম্পলও রয়েছে, শুধু টেকনিকগুলো শিখে রাখো তাহলেই তোমরা পারবে। ধরো এই একটা কম্পাউন্ড, ঠিক আছে, এতে NBS দেওয়া হচ্ছে। আমি মেকানিজম করব না, কারণ মেকানিজম তো তোমরা বুঝে গেছো। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কত রকম র্যাডিক্যাল তৈরি হতে পারে। এটা একটা অ্যালাইলিক কার্বন, এটা একটা অ্যালাইলিক কার্বন অ্যান্ড দিস ইজ অলসো অ্যান অ্যালাইলিক কার্বন। ওকে, অ্যালাইলিক কার্বন, এটাও অ্যালাইলিক কার্বন। আর কোথাও কি অ্যালাইলিক কার্বন দেখতে পাচ্ছ? নেই, এই দুটোই রয়েছে। তাহলে দু রকম র্যাডিক্যাল হতে পারে। ধরো যদি ইনিশিয়ালি এখানে র্যাডিক্যাল তৈরি হয়, তাহলে কি হবে? ডাবল বন্ড রেজোনেন্স করলো এইখানে, রেজোনেন্স করে এইখানে র্যাডিক্যাল নিয়ে আসলো, ঠিক? আচ্ছা, আর যদি এইখানে র্যাডিক্যাল তৈরি হয়, তাহলে রেজোনেন্স করে এইখানে র্যাডিক্যাল নিয়ে আসলো। তাহলে দেখো এখানে 4 রকম প্রোডাক্ট কিন্তু পসিবল। সিম্পল এটাতেও ব্রোমিন প্রতিস্থাপিত হতে পারে, বা এই র্যাডিক্যাল যদি হয় এটাও ব্রোমিন প্রতিস্থাপিত হতে পারে। রেজোনেন্স, এটা যদি রেজোনেন্স করে তাহলে এই র্যাডিক্যাল দেখো এদের কারোর মতোই কিন্তু দেখতে নয়, এইটায় প্রতিস্থাপিত হতে পারে বা এটাতেও প্রতিস্থাপিত হতে পারে। তাহলে 4 রকম যৌগ এখানে আমরা পেতে পারি, রাইট? এবারে এর মধ্যে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে সেটা আবার ডিপেন্ড করছে কার ওপরে? রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, তার উপরে নির্ভর করছে। তাহলে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম যে তোমাদেরকে দেখতে হবে যে ডিফারেন্ট টাইপের যদি অ্যালাইলিক কার্বন থাকে তার মধ্যে আবার স্টেবিলিটির কিন্তু মানে তার মধ্যে আবার দেখতে হবে যে কোন র্যাডিক্যাল বেশি স্টেবল, বা সেটা রেজোনেন্স করে স্টেবল ফর্মে আদৌ যাচ্ছে কি যাচ্ছে না সেগুলো দেখে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আমি এখানে খুব সিম্পলভাবেই বলতে পারি যে কোনটার ক্ষেত্রে স্টেবিলিটি আমরা বেশি পেতে পারবো। দেখো এর ক্ষেত্রে যদি এই র্যাডিক্যালের কথা বলো, তাহলে এই র্যাডিক্যালটা দেখো একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, হাইপার কনজুগেশনও বেশি। তাহলে আর বাকিগুলোতে দেখো সব 2 ডিগ্রি র্যাডিক্যাল হচ্ছে। তো 2 ডিগ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে স্টেবিলিটি যা হবে 3 ডিগ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে স্টেবিলিটি তুলনামূলকভাবে বেশি হবে। তাই ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা এই র্যাডিক্যালের মাধ্যমেই কিন্তু পাবো। ওকে, তাহলে আমরা মেজর প্রোডাক্ট হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে এইটা। বাকিগুলোও হবে, বাকি প্রোডাক্টগুলো আমি লিখে দিচ্ছি। এই হচ্ছে 4টে প্রোডাক্ট আমরা পেতে পারি NBS এর মারফত। ওকে,
নেক্সট দেখা যাক কি রিয়াকশন আছে অ্যালকিন থেকে। আর নর্মাল রিয়াকশন যদি তুমি এরকম কিছু যৌগ দাও, এই যে SOCl2 যাকে বলা হয় সালফিউরাইল ক্লোরাইড, sulfuryl chloride, so that will give also allylic halogenation plus SO2 along with HCl। ঠিক আছে, এটা টেম্পারেচার দিতে হবে। এরকম অনেক রিয়াকশন আরও আছে। সিম্পল যদি হ্যালোজেনের সঙ্গে হিট করো, ধরো ক্লোরিন বা ব্রোমিন এইসব দিয়ে যদি হিট করা হয় একটা সার্টেন টেম্পারেচার লাইক ধরো 200 বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট করো, তাহলেও সেখানে অ্যালাইলিক হ্যালোজিনেশন হয়। তো এগুলো সব অ্যালকিন থেকে। আচ্ছা, আরও আছে, আরও রিয়াকশন যদি বলি তাহলে সেটা মোনো হ্যালোজিনেশন নয়, সেটা ডাই হ্যালোজিনেশন হয়ে যাবে। ব্রোমিন আর CCl4 যদি অ্যাড করি, ব্রোমিন CCl4 অ্যাড করলে ডাবল বন্ডের দুটো কার্বনেই হ্যালোজেন লাগবে, তবে ট্রান্স অ্যাডিশন হবে। ট্রান্স অ্যাডিশন অফ ব্রোমিন। ঠিক আছে, ট্রান্স অ্যাডিশন অফ ব্রোমিন। এই সূত্রে আরেকটা ফর্মুলা আমি বলে রাখি। ধরো তুমি একটা কম্পাউন্ড নিয়েছো, সেই অ্যালকিনটা হচ্ছে ই অ্যালকিন, জেড অ্যালকিন, ই নয় জেড অ্যালকিন। তাতে যদি ব্রোমিন অ্যাডিশন করাও জেড বা সিস অ্যালকিনে যখন ট্রান্স অ্যাডিশন হয় তখন সবসময় কি পাবে? ডি আর এল পেয়ার। এইটা একটু জেনে রেখে, ওটা তোমাদের নিটেও কাজে লাগবে একটা রুল হিসাবে বা ফর্মুলা হিসাবে। সিস বা জেড অ্যালকিনে যদি ট্রান্স অ্যাডিশন হয়, এটা তো ট্রান্স অ্যাডিশন, এরকম অনেক রিয়েজেন্ট রয়েছে যারা ট্রান্স অ্যাডিশন ঘটায়, তো তাদের সব ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল। সিস অ্যালকিনে ট্রান্স অ্যাডিশন হলে ডিএল পেয়ার হবে। আর আরেকটা রুল এখানে লিখে দিচ্ছি, ট্রান্স বা ই অ্যালকিনে যদি ট্রান্স অ্যাডিশন হয় তাহলে কি হবে? মেসো কম্পাউন্ড হবে, মেসো কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে রুল, মনে রেখো। তো এই হলো আমাদের অ্যালকিন থেকে কিভাবে হ্যালোজিনেশন করা যায় তার কিছু প্রসেস। নেক্সট আমরা দেখব অ্যালকোহল থেকে। যে কোনো হ্যালোজেন অ্যাসিড অ্যাপ্লাই করো, HBr, HCl, HI, যে কোনো হ্যালোজেন অ্যাসিড, কমা নয় এগুলো, অর যে কোনো হ্যালোজেন অ্যাসিড অ্যাপ্লাই করো, তাহলে তাদের রেসপেক্টিভ হ্যালাইডগুলো আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা এতে আরও দেওয়া যায় SOCl2 যদি দাও, SOCl2 ইথার, SOCl2 ইথার দিলেও এখানে RCl প্লাস SO2 প্লাস HCl।
এই প্রসেসটা অ্যালকিল হ্যালাইড বানানোর এই প্রসেসটা খুবই কার্যকরী, তার কারণ বাই প্রোডাক্ট যেগুলো হচ্ছে সেই বাই প্রোডাক্টগুলো সবই গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায় থাকলে কি হবে, বিক্রিয়া মাধ্যম থেকে সহজে বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে গেলে শুধু এইটাই পড়ে থাকবে বিশুদ্ধ অবস্থায়, তাই আর এখানে পিউরিফিকেশনের দরকার হয় না। তাই SOCl2 ইউজ করে অ্যালকিল হ্যালাইড তৈরি করার প্রসেসটা খুব কার্যকর। ওকে, নেক্সট হচ্ছে PCl3 বা PCl5 ইউজ করলেও তাতে RCl হবে। আর সাথে তো বাই প্রোডাক্ট আছে, PCl3 থাকলে বাই প্রোডাক্ট হবে H3PO3, আর যদি PCl5 থাকে তাহলে বাই প্রোডাক্ট তোমার এখানে হবে POCl3 প্লাস HCl। আচ্ছা, নেক্সট অ্যানহাইড্রাস ZnCl2 HCl, তাহলে এখানে RCl হচ্ছে। এই ZnCl2টা রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে। কিভাবে ক্যাটালাইজ করে দেখো, OH গ্রুপটা তো খুব ভালো লিভিং গ্রুপ নয়, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড খুব স্ট্রংলি কাজ করে, তাই একে সহজে অপসারিত করা যায় না। তাই OHটাকে গুড লিভিং গ্রুপ বানানোর জন্যই কিন্তু এই রিয়েজেন্টগুলোকে দেওয়া হচ্ছে। যেমন দেখো, এই যে HBr বা এই অ্যাসিডগুলো যে দেওয়া হচ্ছে, অ্যাসিডের সঙ্গে যে হাইড্রোজেন রয়েছে, এটা কি হবে, OH গ্রুপটা ওই হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করে ওয়াটার ফর্ম করবে, মানে H2O হয়ে যাবে। H2O তো বেরিয়ে যাবে গুড লিভিং গ্রুপ, কারণ অক্সিজেন এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে তখন, তাই ওয়াটার খুব সহজে বেরিয়ে যাবে। আচ্ছা, SOCl2 যখন রিঅ্যাকশন করছে তখন অক্সিজেনের সঙ্গে সালফারের একটা অ্যাডিশন কম্পাউন্ড হবে, যেটা খুব ভালো লিভিং গ্রুপ। PCl3 বা PCl5 এর সঙ্গেও ঠিক তাই হয়। ZnCl2টাও এখানে ঠিক তাই করছে, OH গ্রুপের লিভিং প্রপার্টিটাকে এনহ্যান্স করছে বাই মেকিং কনজুগেশন। কনজুগেশন মানে OH এর সঙ্গে ZnCl2টা একটা কমপ্লেক্স তৈরি করে, যার ফলে এই কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধনটা দুর্বল হয়ে পড়ে, ফলে সহজে ভেঙে যায়। তারপরে তো HCl এর ক্লোরিন এসে এখানে যুক্ত হবে, যুক্ত হলে তোমার এখানে ওই RCl তৈরি হবে। আচ্ছা, নেক্সট ধরো আমি কিছু হ্যালাইড সল্ট দিলাম, তো এখানে নিউক্লিওফাইল কারা, Br-, Cl-, I-, এরা গিয়ে OH-টা মানে আর কার্বনকে অ্যাটাক করবে, করে OH-টাকে বার করে দেবে, কিন্তু সেরকমভাবে রিঅ্যাকশনটা পসিবল নয়, কারণ OH বারবারই বলছি ব্যাড লিভিং গ্রুপ। তাই লিভিং গ্রুপ প্রপার্টিটাকে বাড়ানোর জন্য কি করা হয়, এখানে কোনো অ্যাসিড দিয়ে দাও, লাইক H2SO4 দিয়ে দাও। H2SO4 দিয়ে দিলে কি হবে, H+ লিবারেট করবে, H+ এর সঙ্গে OH কম্বাইন করে ওয়াটার তৈরি করবে, ওয়াটার বেরিয়ে যাবে, আর এদের রেসপেক্টিভ যে হ্যালাইড আয়নগুলো আছে তারা গিয়ে এখানে রিঅ্যাকশন করে হ্যালাইড তৈরি করবে, RBr, RCl, RI এসব হ্যালাইড তৈরি করবে। ওকে, তো এরকমভাবে কোনো সল্ট অ্যাপ্লাই করে আমরা অ্যালকোহল থেকে হ্যালাইড তৈরি করতে পারি না সল্টের উপস্থিতিতে। তার সাথে কি করতে হচ্ছে, আমাকে H2SO4 দিতে হচ্ছে। H2SO4 দিলে এই OH গ্রুপের লিভিং প্রপার্টিটাকে বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা মেকানিজম জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাসিডের সঙ্গে ধরো H+ রয়েছে আর এদিকে Cl- রয়েছে, এরকম, আর OH2+, Cl- রয়েছে, এসে অ্যাটাক করলে এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল আর Cl হলো। আশা করি বুঝতে পেরেছো এরকমভাবে মেকানিজমটা হয়। ওকে, তো আমাদের এবার নেক্সট পয়েন্ট হচ্ছে যে আর কি যৌগ থেকে তৈরি করা যায় আমরা দেখি। from কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা খুব নাম করা প্রসেস আছে, প্রসেসটা হলো
হুন্স-ডিকার রিঅ্যাকশন। হুন্স-ডিকার রিঅ্যাকশন, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিডকে ময়েস্ট সিলভার অক্সাইডের উপস্থিতিতে সিলভার কার্বক্সিলেটে পরিণত করা হয়। সিলভার কার্বক্সিলেটে পরিণত করা হওয়ার পরে এখানে ব্রোমিন CCl4 মাধ্যমে চালনা করলে এজি মানে বিআর তো দুটো রয়েছে, একটা ব্রোমিন সিলভারের সঙ্গে AgBr হিসাবে অধক্ষিপ্ত হবে, CO2 অংশ কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাবে, আর একটা আর পড়ে থাকবে, সেই আর বাকি আরেকটা ব্রোমিনের সঙ্গে কম্বাইন করে RBr তৈরি করবে। তাহলে RBr প্লাস AgBr অধক্ষিপ্ত হচ্ছে প্লাস CO2. So this is Hunsdiker reaction. এই একইভাবে যদি আমরা এখানে ক্লোরিন সাপ্লাই করি, ক্লোরিনের ক্ষেত্রে প্রোডাকশন খুব একটা ভালো হয় না, তাই ব্রোমিন দিয়েই ম্যাক্সিমাম এক্সাম্পল করা হয় হুন্সডিকার রিঅ্যাকশনের ক্ষেত্রে। এবারে প্রশ্ন হচ্ছে যে আয়োডিন দিলে কি হবে? আয়োডিন দিলে এখানে রিঅ্যাকশন অন্যরকম হয়ে যায়। কি হয়, ধরো এই জিনিসটা অবধি তো তৈরি হলো, এবারে হ্যালোজেন দেওয়ার ব্যাপারটা এইখানে। যদি আমরা এখানে আয়োডিন সাপ্লাই করি, মানে I2 ইন প্রেজেন্স অফ CCl4 মিডিয়াম, তো এইখানে হয়ে যাবে RCOOR, মানে এইখানটায় এস্টার তৈরি হয়ে যায়, এস্টার প্লাস AgI অধক্ষেপণ প্লাস CO2, এখানে তাহলে এস্টার তৈরি হচ্ছে। এই রিঅ্যাকশনটাকে আবার নাম দেওয়া হয়েছে, এটা যিনি আবিষ্কার করেছিলেন তার নামেই বলা হয় সিমোনিনি রিঅ্যাকশন। সিমোনিনি রিঅ্যাকশন, ঠিক আছে, সিমোনিনি রিঅ্যাকশন। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে করলাম। নেক্সট আমরা দেখব কার্বনিল কম্পাউন্ড থেকে। from carbonyl compounds, এগুলোর মেকানিজম লাগবে না, এগুলো জাস্ট সিম্পল তোমরা জেনে রাখো, কনভার্সনে তোমাদেরকে হেল্প করবে। RCOH or RCOOR, যা যে কোনো কার্বনিল যৌগ থাকুক তাতে তুমি PCl5 দাও, PCl5 দিলে এখানে তোমার কার্বনিল যে গ্রুপটা রয়েছে সেই কার্বনিল গ্রুপের জায়গায় হ্যালোজেন আসবে, কার্বনিল গ্রুপের জায়গাতেই হ্যালোজেন আসবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, জেমিনাল ডাইহ্যালাইড তৈরি হচ্ছে, জেমিনাল ডাইহ্যালাইড তৈরি হচ্ছে। সো এটা হলো কার্বনিল কম্পাউন্ড থেকে হ্যালোহাইড্রোকার্বন প্রিপারেশনের একটা পদ্ধতি। আচ্ছা, অ্যালকাইন থেকে যদি হ্যালোহাইড্রোকার্বন তৈরি করার কথা বলা হয়, অ্যালকাইন থেকে, অ্যালকিনে আমরা যেরকম যা রিঅ্যাকশন করলাম অ্যালকাইনের ক্ষেত্রে একদমই সেম ওই রিঅ্যাকশনই হবে, শুধু ডাবল বন্ডের জায়গায় ট্রিপল বন্ড আছে, তো আলাদা কিচ্ছু নয়, পুরো সেম। আমি এখানে আর ওই জন্য অ্যালকাইন থেকে রিঅ্যাকশন দেখাইনি, কারণ যেহেতু অ্যালকিনের সঙ্গে অ্যালকাইনের রুলসও একই রকম, তাই জন্য এক্সট্রা আমি এখানে দেখাইনি, তোমাদেরকে এই বাকি রিঅ্যাকশনসগুলো সব দেখালাম। তো যেভাবে আমরা অ্যালকিল হ্যালাইড প্রিপেয়ার করতে পারি, অ্যালকিল হ্যালাইড এছাড়াও আরও অনেক রকমভাবে প্রিপেয়ার করা যায়, সেটা উইদিন রিঅ্যাকশন তৈরি হতে পারে, কিন্তু যদি তুমি ল্যাব প্রিপারেশন বলো বা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বলো, তাহলে এই সমস্ত টেকনিক ফলো করেই কিন্তু তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, লাস্ট আমি একটা প্রশ্ন দিয়েই আজকের এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে প্রথমে একটা কথা আমি বলেছিলাম যে হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি, ওকে, তো একটা কোয়েশ্চেন আমি এখানে লিখছি, দেখো CH3 CH2 CH3, ধরো এইটা,
তো এইখানে ক্লোরিন যদি পাস করানো হয় 1 মোল ইন প্রেজেন্স অফ HCl, তাহলে আমরা দু রকম যৌগ পাই। প্লাস একই রিয়াকশন যদি আমরা ব্রোমিনের সাথে করি 1 মোল, তাহলে আমরা পাই এই দুটো। কারণ দু রকম র্যাডিক্যাল পসিবল। প্রথমেই বলেছি যে দেখে নাও কত টাইপের কার্বন বা হাইড্রোজেন আছে, সেই হিসাবে কিন্তু হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে। এর ক্ষেত্রে মেজারমেন্ট করে দেখা গেছে এটা অ্যাপ্রক্সিমেটলি 60%, এটা অ্যাপ্রক্সিমেটলি 40%। মেজারমেন্ট করে দেখা গেছে, বলতে পারা যায় মানে কাছাকাছি, খুব কাছাকাছি না হলেও বাট কাছাকাছি। আর এর ক্ষেত্রে দেখা গেছে এটা 98%, আর এটা 1.9% বা অ্যাপ্রক্সিমেটলি 2%। অ্যাপ্রক্সিমেটলি 90% আর ওটা অ্যাপ্রক্সিমেটলি 2%। মানে কতটা ফারাক তোমরা দেখো, যে এইখানে দুটো যৌগেরই পরিমাণ মোটামুটি ক্লোজ, আর এইখানে একদমই আকাশ পাতাল তফাৎ। তো এরকম হওয়ার কারণটা কি? তখনই কিন্তু আমাদের ওই কনসেপ্টটা চলে এলো যে রিঅ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি। এই ব্যাপারটা আমি এবার একটু ক্লিয়ারলি বলি। ক্লোরিন ব্রোমিন অপেক্ষা বেশি সক্রিয়, যেটা আমাদের অর্ডার বলছে। তো একটা রিয়াকশানে পসিবল র্যাডিক্যাল যতগুলো তৈরি হচ্ছে, সক্রিয়তা বেশি হওয়ার কারণে সমস্ত রকম র্যাডিক্যালের সঙ্গে সমান অনুপাতে বিক্রিয়া করে যাচ্ছে, বা প্রায় সমান অনুপাতে বিক্রিয়া করে যাচ্ছে। সেখানে চয়েসের কোনো ব্যাপার থাকছে না। কারণ কি, ক্লোরিন যখন সানলাইটের উপস্থিতিতে বিয়োজিত হয়ে র্যাডিক্যাল উৎপন্ন করছে, সেই র্যাডিক্যালের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা এতটাই বেশি থাকছে, তারা যখন সেই মুহূর্তে যে র্যাডিক্যালই পাচ্ছে সেই র্যাডিক্যালের সঙ্গেই বিক্রিয়া করে নিচ্ছে বা ওই র্যাডিক্যালের সঙ্গে কম্বাইন হয়ে যাচ্ছে। এবার র্যাডিক্যালগুলো কি করছে, তাদের যত ধরনের র্যাডিক্যাল হওয়া পসিবল, তাদের ক্ষেত্রেও তত রকমের র্যাডিক্যাল তৈরি হচ্ছে। হওয়ার পরে তারা এবার কি করছে, যে ফর্মে আছে তার থেকে স্টেবল ফর্ম আছে কি না তাতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সক্রিয় হ্যালোজেন থাকার অবস্থায় কি হলো, র্যাডিক্যালগুলোর আর রিঅ্যারেঞ্জমেন্টের মতো সময় পাচ্ছে না। রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার আগেই হ্যালোজেন পরমাণু এসে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা ক্লোরিন থাকার বেলায় আমরা দেখতে পাচ্ছি। ব্রোমিন থাকার বেলায় কি হচ্ছে, ব্রোমিনের যেহেতু সক্রিয়তা ক্লোরিন অপেক্ষা কম, তাই এই বিক্রিয়ায় যে দু ধরনের র্যাডিক্যাল তৈরি হলো, সেই দু ধরনের র্যাডিক্যালের সঙ্গে ব্রোমিন হঠাৎ করেই বিক্রিয়া করে ফেলছে না। তাতে করে কি হচ্ছে, ওই র্যাডিক্যালগুলো একটু সময় পাচ্ছে, যে সময় ওরা কম স্টেবল র্যাডিক্যাল থেকে বেশি স্টেবল র্যাডিক্যালে ট্রান্সফর্ম হয়ে যাওয়ার মতো সুযোগ পেয়ে গেল। তাহলে এখান থেকে যে দুটো র্যাডিক্যাল তৈরি হওয়া সম্ভব, সেই দুটো র্যাডিক্যালকে আমি লিখছি, দেখো এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে এই দুটো র্যাডিক্যাল তৈরি হলো। এখন ব্রোমিনের সক্রিয়তা যেহেতু কম, এই দু রকম র্যাডিক্যাল তৈরি হলেও তাতে কি দেখা যাচ্ছে, এই র্যাডিক্যালটা তো বেশি সুস্থিত, সেই জায়গায় এই র্যাডিক্যাল তৈরি হলেও এ রিঅ্যারেঞ্জ করে এই র্যাডিক্যালে আবার কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হয়ে যেতে যেতে এই র্যাডিক্যালের পরিমাণ বেশি হচ্ছে, আর এই র্যাডিক্যালের পরিমাণ গ্র্যাজুয়ালি কমতে থাকছে। ব্রোমিন তখন কি করছে, যাকে মিডিয়ামে বেশি পাবে তার সঙ্গে বিক্রিয়া করবে বেশি। তাই বিক্রিয়া বেশি হওয়ার ফলে এখানে এই র্যাডিক্যালের মারফত যে এই যৌগটা হলো, তার পরিমাণ দেখো 98%। আর যেহেতু এই র্যাডিক্যাল কমে যাচ্ছে বা এর পরিমাণটা কমছে, তাই এর সাথে বিক্রিয়া করে যে যৌগটা হচ্ছে তার পরিমাণ 2%। কিন্তু ক্লোরিনের উপস্থিতিতে কি হলো, মিডিয়ামে এই দু ধরনের র্যাডিক্যাল তো প্রথমে সমান কোয়ান্টিটিতেই তো হচ্ছিল, তাই এদের দুজনের সঙ্গেই সাইমালটেনিয়াসলি বিক্রিয়া হচ্ছে। সাইমালটেনিয়াসলি বিক্রিয়া হলে এবার তার মধ্যেও যারা যারা একটু ট্রান্সফর্ম হয়ে এই স্টেবল র্যাডিক্যালে আসছে, সেই হিসাবে এদের পার্সেন্টেজ এখানে কিছুটা বেশি, কিন্তু এই প্রোডাক্টের পার্সেন্টেজও খুব একটা কম নয়, এটা কিন্তু একটা কনসিডারেবল পার্সেন্ট। তাই জন্য যত রিঅ্যাক্টিভিটি কম হবে তার ক্ষেত্রে কিন্তু সিলেক্টিভিটি বেড়ে যাচ্ছে, ও বাড়িয়ে নিচ্ছে। কারণ
স্টেবল ফর্ম অফ র্যাডিক্যাল তৈরি হওয়ার মতো সময় দিচ্ছে। তাই দেখো এখানে কিন্তু সিলেক্টিভনেস আমি বলতে পারবো না, কারণ কোনো পরিমাণটাকেই আমরা নেগলেক্ট করতে পারছি না। আর এখানে এই পরিমাণটা নেগলিজেবল পরিমাণ, কারণ 98%-এর সাপেক্ষে 2% কিছুই নয়। তাই জন্য বলা হচ্ছে যে ব্রোমিনটা দেখো তাহলে সিলেক্টিভলি এই কার্বনেই প্রতিস্থাপিত হতে চাইছে, মানে ও চয়েস করে নিয়েছে যে আমি এই কার্বনেই প্রতিস্থাপিত হব। কেন? কারণ এই কার্বনের মারফত সুস্থিত র্যাডিক্যাল আসছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু দুরকমই হচ্ছে, তাই এর ক্ষেত্রে কোনো সিলেক্টিভনেস নেই, আমি হাতের কাছে যা পাবো তাই খেয়ে নেব। তাই জন্য এটা নন সিলেক্টিভ রিয়াকশন, আর এটা হচ্ছে সিলেক্টিভ রিয়াকশন। ওকে, বুঝতে পেরেছো আশা করি। আর আরেকটা প্রশ্ন আমি এখানে একটু বলে দেবো, বলে ভিডিওটা শেষ করব। আমরা তো ব্রোমাইড, ক্লোরাইড সবই প্রিপেয়ার করলাম, তাহলে আয়োডাইড কি দোষ করলো বা ফ্লুরাইড কি দোষ করলো? আয়োডাইডের ক্ষেত্রে দেখো, যদি এরকম একটা আয়োডাইড তৈরি করা হয় CH4 থেকে I2 1 মোল H নিউ দিয়ে মনে করো CH3I তৈরি করা হলো, যেতেই পারে ক্লোরাইড ব্রোমাইডের মতো আয়োডাইড তৈরি করলাম, কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? হ্যালোজেন অ্যাসিডের মধ্যে এইটা হচ্ছে স্ট্রং রিডাক্ট্যান্ট, তীব্র বিজারক। কি করবে? আবার CH3I কে বিজারিত করে উল্টো দিকে পাঠিয়ে দেবে, কারণ আয়োডিনের সঙ্গে দেখো এই যে সক্রিয়তার বিচারে আয়োডিন সব থেকে কম সক্রিয় হওয়ার কারণে এই আয়োডিনেশন প্রসেসটা রিভার্সেবল প্রসেস হওয়ার জন্যই HI যেটা তৈরি হচ্ছে সে আবার আয়োডাইডকে বিজারিত করে দিয়ে অ্যালকেন আর আয়োডিনে কনভার্ট করে দিচ্ছে। অতএব এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আয়োডাইড তৈরি করতে পারি না। তাই কি করতে হবে? যদি আমাকে এই প্রসেসেই তৈরি করতে হয়, কি করতে হবে? I2H নিউর সাথে আমাদেরকে একটা তীব্র জারক পদার্থ কিছু অ্যাপ্লাই করতে হবে, HNO3 হোক বা H3PO4 হোক, অ্যাপ্লাই করতে হবে, যে HI কে জারিত করে দেবে। ধরো HI প্লাস HNO3 যদি বিক্রিয়া করে, HI প্লাস HNO3 বিক্রিয়া করলে HiO3 তৈরি হয়ে যাবে। তাহলে আর HI মিডিয়ামে থাকছে না। HI মিডিয়ামে না থাকলে কি হবে? একে আর বিজারিত করতে পারবে না, তাই এইটাই আমরা প্রোডাক্ট হিসেবে পাবো, তাই সমস্যা হয় না। ওই জন্য আয়োডিনেশনের ক্ষেত্রে অন্য বেলায় কি হলো, আমরা শুধুমাত্র ক্লোরিন ব্রোমিন সাপ্লাই করলেই আমরা প্রোডাক্টে অ্যালাইড পেয়ে যাচ্ছিলাম, কিন্তু আয়োডিনের উপস্থিতিতে এই সমস্যাটা রয়েছে। এটাকে ওভারকাম করবার জন্য কি হচ্ছে, মিডিয়ামে আমাদের প্রথম থেকেই একটা জারক পদার্থ নিয়ে রাখতে হবে, যাতে HI আর ওই অ্যালকিল আয়োডাইডকে বিজারিত না করে দেয়। ঠিক আছে? আচ্ছা, ফ্লুরাইডের একটা প্রসেস আমি বলে দিচ্ছি, একটা নেম রিয়াকশনটা হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, যেখানে HgF2 ইউজ করে বিক্রিয়া করানো হয়। সোয়ার্টস রিয়াকশন ধরো এরকম একটা হ্যালাইড আছে, HgF2 নেওয়া হচ্ছে, HgF2 নিলে এইখানে F হবে আর HgBr আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমরা ফ্লুরাইড তৈরি করি। তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন মধ্যে পড়ে না, কারণ ফ্লুরাইড যৌগ যেহেতু খুব সক্রিয় যৌগ, তাই আমরা ল্যাবরেটরিতে এই যৌগগুলো প্রিপারেশন করলেও তাকে স্টোর করা খুব সমস্যা হয়ে যায়। তাই আমরা ফ্লুরাইডের রিয়াকশান নিয়ে অতটা বেশি ডিসকাশন বা অতটা বেশি মাথা ঘামাই না। তাই মোটামুটি যা রিয়াকশান বললাম সেইগুলো মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান, ওইগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা অ্যারাইল হ্যালাইড প্রিপেয়ার করতে পারি। আজকের মতো ভিডিওটা এইটুকু থাক। কিছু কোয়েশ্চেন্স আমি দেবো তোমাদের সলভ করবার জন্য, সেগুলো ভালো করে তৈরি করবে আর পড়তে থাকো। সবাই ভালো থেকো।